আসসালামু আলাইকুম। আমি এসআর একাডেমির পক্ষ থেকে এসআর একাডেমির টিচার সুমন স্যার তোমাদেরকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেট, যা আমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ে অনুশীলনী 2.1-এ আলোচনা করা আছে। তো এই সেট নিয়ে আলোচনা করার পূর্বে আমাদেরকে সেট শব্দটা সম্পর্কে জানতে হবে। সেট শব্দটা আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করে থাকি, যেমন মোবাইল সেট, বাস্তব সংখ্যা সেট, এরকম আনুষঙ্গিক অনেক ক্ষেত্রে সেট শব্দটাকে ব্যবহার করা হয়। মোবাইল সেট যখন আমরা কথাটা বলি, মোবাইল সেট হচ্ছে কি মোবাইলের সাথে আনুষঙ্গিক যে অন্যান্য প্রয়োজনীয় উপাদান, যেমন চার্জার, অ্যাডাপ্টার, ডাটা কেবল, হেডফোন, এরকম আনুষঙ্গিক অনেকগুলো বস্তু মিলে মোবাইলের সাথে করে একসাথে সবগুলোকে বলা হয় কি সেট, মোবাইল সেট। ঠিক তেমনি ম্যাথমেটিক্সের সেট বলতে কি বোঝায়, সেট ওয়ার্ডটার মানে কি, সেটা হচ্ছে সেট বলতে আমরা বুঝি বাস্তব ও বা চিন্তা জগৎ সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট। তো এখন এইখানে আমরা দেখতে পাচ্ছি নতুন একটা ওয়ার্ড সম্পর্কে আমরা জানলাম, সেটা হচ্ছে কি সুসংজ্ঞায়িত। এই সুসংজ্ঞায়িত কথাটার মানে কি? সুসংজ্ঞায়িত মানে হচ্ছে যেটাকে কি করা যায়, নির্ভুলভাবে সংজ্ঞা প্রয়োগ করা যায় বা নির্ভুলভাবে প্রকাশ করা যায়। এই ধরনের বস্তুকে বলা হয় সুসংজ্ঞায়িত বস্তু। তো ম্যাথমেটিক্সের সুসংজ্ঞায়িত বস্তু মানে কি, যে সকল বস্তুকে আইডেন্টিফাই করা যায়। যেমন আমরা যে বস্তুটা নিয়ে আলোচনা করলাম, এই বস্তুটা সবার কাছে জানা, এরকম একটা বস্তু যদি হয় তাহলে ম্যাথমেটিক্সে সেই বস্তুটাকে বলা হবে সুসংজ্ঞায়িত বস্তু। তো সেটকে যখন আমরা প্রকাশ করব, সেট প্রকাশের মাধ্যম, সেট প্রকাশের মাধ্যম হচ্ছে আমাদের ইংরেজি বর্ণমালার এ থেকে জেড পর্যন্ত, ইংরেজি বর্ণমালার ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড পর্যন্ত যে কোনো একটা বর্ণ দিয়ে আমরা কি করতে পারি, সেটকে প্রকাশ করতে পারি। এই সেট যখন আমরা প্রকাশ করব, এই সেটকে আমরা ইংরেজি বর্ণমালা এ থেকে জেড ছাড়াও বাংলায় লিখেও প্রকাশ করতে পারি। যেমন আমি যদি বলি যে দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর সেট, এই ক্ষেত্রে আমি এখানে কি করব, এই ক্ষেত্রে হচ্ছে আমি দশম শ্রেণীতে বিজ্ঞান বিভাগে পড়ে এরকম কিছু শিক্ষার্থীর নাম লিখে এই সেটটাকে প্রকাশ করব। তাই এই জন্য এই সেটটাকে আমি কি করব, দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর সেট। তাই শুধুমাত্র এ থেকে জেড পর্যন্তই যে সেটকে প্রকাশ করা যায় এমনটাও না, আমরা চাইলে এরকম বাংলায় লিখেও সেটকে প্রকাশ করতে পারি। আচ্ছা, এখন আমরা সেটের মধ্যে তাহলে আমাদের কি থাকবে, সেট যেহেতু আমরা কি করব, অনেকগুলো বস্তুকে একসাথে সংগ্রহ করব বা সমাবেশ ঘটাবো বস্তুগুলো, তার মানে সেটের মধ্যে আমাদের কি থাকবে, এক বা একাধিক বস্তু থাকবে, এক বা একাধিক বস্তু থাকবে। এই এক বা একাধিক বস্তু বা সদস্যকে বলা হয় সেটের উপাদান। তাহলে সেটের উপাদান কি কি উপাদান কাকে বলে, সেটের উপাদান হচ্ছে সেটের অন্তর্ভুক্ত এক বা একাধিক বস্তু বা সদস্যকে সেটের উপাদান বলে। তো সেটের উপাদান, যেমন আমি যদি একটা সেট লিখি, যে সেটটা হচ্ছে এ সেট, এই এ সেটের মধ্যে আমি ধরে নেই যে তিনটি উপাদান আছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি। এখন এটা তো আমি লিখে প্রকাশ করলাম যে এই সেটের মধ্যে আমাদের কি আছে, তিনটি উপাদান আছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি। বাট এটা যখন আমি প্রকাশ করব, মানে আমি খাতায় যখন লিখবো বা খাতায় যখন প্রকাশ করব, সেখানে আমি কি ধরনের সিম্বল বা কি ধরনের প্রতীক ব্যবহার করব, সেই প্রতীকটা হচ্ছে বিলংস টু, সে প্রতীকটা হচ্ছে বিলংস টু। সেটা দেখতে হচ্ছে এরকম, অনেকটা তীরের মতো বা ধনুকের মতো। এই হচ্ছে বিলংস টু, এই চিহ্নটাকে বলা হয় বিলংস টু চিহ্ন। এই চিহ্নটাকে বলা হয় বিলংস টু চিহ্ন, যার বাংলা হচ্ছে অন্তর্গত,
তো যেমন আমরা এখানে বলতে পারি যে স্মল a is belongs to capital A, small a is belongs to capital A, small b is belongs to capital A, small c is belongs to capital A, because এখানে হচ্ছে কি আমাদের স্মল a, স্মল b এবং স্মল c তিনটি উপাদানই হচ্ছে কি এ সেটের সদস্য, তাই এই তিনটাকে আমি কি করতেছি belongs to চিহ্নের মাধ্যমে প্রতীকের মাধ্যমে প্রকাশ করতেছি। ঠিক একইভাবে যদি আমি বলি যে d স্মল d is belongs to a, তো সেই ক্ষেত্রে আমাদের কি হবে, সেই ক্ষেত্রে আমরা এই স্মল d কে belongs to a বলতে পারবো না। কেন পারবো না? বিকজ হচ্ছে স্মল d আমার a সেটের সদস্য না। তো সেই ক্ষেত্রে আমাদের এই চিহ্নটাকে চেঞ্জ করতে হবে বা প্রতীকটাকে চেঞ্জ করতে হবে। সেই প্রতীকটার জন্য আমি কি করব, এটা ক্রস দেব। ক্রস দিলে এটা হয়ে যাবে, সেই ক্ষেত্রে এটা হয়ে যাবে not belongs to, এটা হয়ে যাবে not belongs to, যার বাংলা হচ্ছে অন্তর্ভুক্ত, অন্তর্গত নয়, অন্তর্গত নয়। এটাকে আমরা অন্তর্ভুক্ত বলতে পারি। অন্তর্গত অন্তর্ভুক্ত একই কথা মিন করে, তো এটাকে আমরা অন্তর্ভুক্ত বলতে পারি। তার মানে এখানে আমরা এটা কি বলছি, নট বিলংস টু এ। তার মানে এই বিলংস টু চিহ্ন দেখলে আমরা বুঝতে পারবো যে উপাদানটি কোন সেটের উপাদান বা কোন সেটের সদস্য। ঠিক একইভাবে আমরা নট বিলংস টু দিলে দেখলে বুঝতে পারবো যে সে কোন, মানে এই উপাদানটি কোন সেটের সদস্য বা কোন উপাদান, এই উপাদানটি কোন সেটের অন্তর্ভুক্ত নয়। আচ্ছা, এরপরে আমাদের যে আলোচ্য বিষয়, পরের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে সেট প্রকাশের পদ্ধতি। সেট প্রকাশের পদ্ধতি। তো সেট প্রকাশের পদ্ধতি নিয়ে যদি আমরা আলোচনা করি, সেট প্রকাশের পদ্ধতি, সেটকে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি। একটা হচ্ছে তালিকা পদ্ধতি, অপরটি হচ্ছে কি সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতিতে ইংরেজি আমরা বলি রস্টার মেথড, এটাকে আমরা ট্যাবুলার মেথডও বলতে পারি। সেট গঠন পদ্ধতিকে আমরা বলি সেট বিল্ডার মেথড, অথবা এটাকে আমরা রুল মেথডও বলতে পারি। তো তালিকা পদ্ধতি কি? তালিকা পদ্ধতি, তালিকা কথাটা যখনই আমাদের মাথায় আসে আমরা বুঝতে পারি সেখানে আমাদের কি থাকবে, কিছু উপাদান বা কিছু বস্তুর একটা লিস্ট করা থাকবে বা একটা কি একটার পর একটা অনুসারে সাজানো থাকবে। এই সাজানো কি আমরা বলি তালিকা। তালিকা থেকে আমরা কি বুঝতে পারি? কারণ তালিকা থেকে আমরা বুঝতে পারি ওইখানে কি কি উপাদানগুলো আছে, সেটা এক নজরে আমরা দেখলেই বলতে পারি যে এই লিস্ট বা এই তালিকার মধ্যে এই এই উপাদানগুলো আছে। ঠিক সেম ভাবে তালিকা পদ্ধতিও ঠিক সেম। তালিকা পদ্ধতি কি হচ্ছে, এই তালিকা পদ্ধতিতে সেটের উপাদানগুলো খুব সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে এবং সেখানে কি হয়, এক বা একাধিক উপাদান থাকলে সেখানে কি হয়, উপাদানগুলোর মাঝখানে কমা ব্যবহার করা হয় এবং কি করা হয়, উপাদানগুলোকে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করা হয়। তাহলে তালিকা পদ্ধতি কাকে বলে? যে পদ্ধতিতে সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে এবং একাধিক উপাদানের মধ্যে কমা ব্যবহার করা হয়, কমা ব্যবহার করে উপাদানগুলোকে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করা হয়। যেমন একটু আগেই আমরা একটা উদাহরণ লিখছিলাম, যে উদাহরণে একটা এ সেট ছিল
যে এ সেটের মধ্যে আমাদের তিনটা উপাদান ছিল, একটা ছিল এ, স্মল বি এবং স্মল সি। তাহলে এখানে ছিল কি স্মল এ, স্মল বি, স্মল সি, এবং এই উপাদানগুলো যেহেতু এখানে একাধিক উপাদান আছে, তাই এই উপাদানগুলোর মাঝখানে আমরা কি করব, কম ব্যবহার করব, এবং উপাদানগুলো আমরা কি করব, দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব। তাই এই জন্য এই সেটকে হচ্ছে এই পদ্ধতিতে যখন আমরা সেটকে প্রকাশ করব, এই পদ্ধতিকে বলা হবে তালিকা পদ্ধতির সেট, তালিকা পদ্ধতির সেট। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে কি আমরা সেট গঠন পদ্ধতি নিয়ে যেটা আলোচনা করি। সেট গঠন পদ্ধতিটা কি জিনিস? সেট গঠন পদ্ধতি হচ্ছে যেখানে উপাদানগুলো সুনির্দিষ্ট উল্লেখ থাকবে না, কিন্তু সেই ক্ষেত্রে তোমরা বলতে পারো যে স্যার যদি উপাদান সুনির্দিষ্ট উল্লেখ নাই থাকে, আমরা কিভাবে বুঝবো যে উপাদান সেখানে কি কি আছে? তো সেই উপাদান নির্ধারণের জন্য সেখানে আমাদের কি দেওয়া থাকবে, একটা সাধারণ ধর্মের উল্লেখ করা থাকবে, যে ধর্মটাকে বিশ্লেষণ করে আমরা উপাদানগুলোকে ফাইন্ড আউট করতে পারবো। তাহলে সেট গঠন পদ্ধতি কাকে বলে? সেট গঠন পদ্ধতি হচ্ছে যে পদ্ধতিতে সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে না এবং উপাদান নির্ধারণের জন্য একটি সাধারণ ধর্মের উল্লেখ থাকে, যার মাধ্যমে আমরা সেটের উপাদানগুলোকে নির্ণয় করতে পারি। যেমন ধরো বি একটা সেট, যেমন ধরো একটি বি সেট, যে বি সেটের মধ্যে আমি লিখলাম x, এই যে দুটো ফোঁটা দিলাম, এই দুটো ফোঁটাকে বলা হয় such that, ফোঁটাকে বলা হয় such that, যার বাংলা হচ্ছে এরূপ যেন অথবা যেন, আমরা দুটোই বলতে পারি। x such that x স্বাভাবিক বেজোড় সংখ্যা, x such that x স্বাভাবিক বেজোড় সংখ্যা। তো এখানে দেখো, এর আগে যেমন আমরা এ সেট নিয়ে আলোচনা করছিলাম, এ সেটে আমাদের উপাদানগুলো সুনির্দিষ্ট উল্লেখ ছিল, কিন্তু এখানে উল্লেখ নাই। কিন্তু উল্লেখ না থাকা সত্ত্বেও আমাদের পরে একটা সাধারণ ধর্ম দিয়ে দিয়েছে যে আমরা যে উপাদানগুলোকে নেব বা যে এই সেটের যে সদস্যগুলো যারা হবে তারা কি হবে, স্বাভাবিক বেজোড় সংখ্যা হবে। এই স্বাভাবিক বেজোড় সংখ্যা এটা দেখে, এই ধর্মটা দেখে আমরা এখান থেকে উপাদান নির্ধারণ করতে পারি। উপাদান কি হবে, 1 3 5 7 9 ডট 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 ইনফিনিটি পর্যন্ত আমাদের যে বেজোড় সংখ্যাগুলো আছে সব বেজোড় সংখ্যা এই সেটের উপাদান হবে। তো এই সেট গঠন পদ্ধতি যখন আমরা আলোচনা করছি, যখন আমরা বলছিলাম যে সেট বিল্ডার মেথড এটাকে বলা হয়, এছাড়াও এটাকে আমরা কি বলি, রুল মেথডও বলি। কেন রুল মেথড বলি? কারণ অনেক সময় দেখা যায় যে আমাদের সেট গঠন পদ্ধতিতে আমাদেরকে দেখো উপাদানকে এইরকম ভাবে ইনফিনিটি পর্যন্ত যেন না যেতে হয়, তাই উপাদান নির্ধারণ যেন উপাদান ছোট হয়ে আসে, সেটের উপাদানগুলো অল্প পরিমাণ উপাদান আমরা সেটের মধ্যে নিতে পারি। দ্যাটস ওয়াই আমাদেরকে একটা শর্ত দিয়ে দেয় যে আমরা যেন ওই শর্তে আলোকে উপাদানগুলোকে নির্ধারণ করি। যেমন এই ক্ষেত্রে ধরো আমি যদি বলি যে ঠিক সেম ভাবে যদি আমি আরেকটা সেট তৈরি করি, যে সি একটা সেট, যে সি সেটের মধ্যে আমাদের কি আছে, x such that x স্বাভাবিক জোড় সংখ্যা, একইভাবে আমি এখানে লিখলাম কি স্বাভাবিক জোড় সংখ্যা, এবং এখানে আমি কি করলাম, একটা শর্ত জুড়ে দিলাম, যে এবং x এর মান হবে 9 থেকে ছোট, x এর মান হবে কি 9 থেকে ছোট। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, তাহলে এখান থেকে আমরা যে উপাদানগুলো নেব, যে জোড় সংখ্যাগুলো নেব, সেই সবগুলো জোড় সংখ্যা আমাদের কি হবে, 9 থেকে ছোট হবে। তো সেগুলো কি কি, সেগুলো হচ্ছে 2 4 6 8।
তো এইভাবে আমরা কি করতে পারি, এইভাবে আমরা কি করতে পারি, স্বাভাবিক সেট গঠন পদ্ধতিকে প্রকাশ করতে পারি। আমরা চাইলে শর্ত দিয়েও প্রকাশ করতে পারি, আমরা শর্ত ছাড়াও প্রকাশ করতে পারি, আমরা চাইলে শর্ত দিয়েও প্রকাশ করতে পারি। তো যখন আমরা শর্ত দিয়ে প্রকাশ করব সেই মেথডটাকে বলা হয় রুল মেথড, কারণ সেখানে আমাদের কি থাকবে, একটা শর্ত দেওয়া থাকবে, একটা শর্ত দেওয়া থাকবে। আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা এই সেট গঠন পদ্ধতি এবং তালিকা পদ্ধতির পরস্পরের যে রূপান্তর, কিভাবে তালিকা পদ্ধতি দেওয়া থাকলে সেটাকে আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে পারি, কিভাবে আমরা সেট গঠন পদ্ধতি দেওয়া থাকলে সেটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে পারি, আগামী ক্লাসে আমরা সেটা শিখব। এবং আমি তোমাদেরকে আগে থেকেই বলে দেই, আমাদের মেজরিটি সময় এক্সামে, বোর্ড এক্সামে বা স্কুল পরীক্ষাগুলোতে অলওয়েজ কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে সেট গঠন থেকে তালিকা পদ্ধতির পরিবর্তনটা আসে বা রূপান্তরটা আসে। আগামী ক্লাসে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং আগামী ক্লাসে আমাদের বইয়ের কিছু অঙ্ক, এই কিভাবে সুইচগুলো করা হয় বা ম্যাথগুলো যে বইতে দেওয়া আছে পরিবর্তনের, সেই ম্যাথগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।